আচ্ছা, এইচএসসি পরীক্ষার তো প্রায় 1 মাস হয়েই যাবে। তুমি কোনো কোচিংয়ে অ্যাডমিশন নিয়েছো ভর্তি পরীক্ষার প্রস্তুতির জন্য? আদৃশের কথায় মাথা নিচু করে ফেলল আয়ানা। কি বলবে সে এখন? অনেক কষ্টে সে এতদূর এসেছে। পড়েছে কম বেতনের স্কুল, কলেজে। আর অ্যাডমিশনের জন্য কোনো কোচিংয়ে ভর্তি হতে গেলে তো এক মুঠ টাকার প্রয়োজন। কে দিবে তাকে এত টাকা? সৎ বাবাকে একবার কোচিংয়ে ভর্তি করানোর কথা বলতেই খেকিয়ে উঠেন তিনি। মুখের উপর বলে দিয়েছেন একটা টাকাও তিনি দিবেন না। আয়ানার পিছনে তিনি অনেক টাকা নষ্ট করেছেন। আর কোনো টাকা খরচ করবেন না। সেদিন খুব কেঁদেছিল আয়ানা। বাবা না থাকলে যে একটা সন্তানের জীবন নরকীয় হয়ে যায় তা হাড়ে হাড়ে টের পেয়েছে সে। এরপর থেকে সে পাঠ্য বইগুলো ভালো করে পড়ছে। কলেজের এক শিক্ষকের কাছ থেকে জেনে নিয়েছে মেডিকেল অ্যাডমিশনে কী ধরনের প্রশ্ন হয়। সেভাবেই নিজে থেকে চেষ্টা চালিয়ে গিয়েছে, যতটুকু নিজে থেকে পারা যায়। রিয়া আয়ানার অবস্থা সম্পর্কে অবগত ছিল। আয়ানার ইচ্ছা আর মেধা দেখে তার খুব ইচ্ছা করত আয়ানাকে সাহায্য করতে। কিন্তু সে নিজেও যে গরিব ঘরের সন্তান। তারপরও সে নিজের এক আত্মীয়ের ছেলের সাথে যোগাযোগ করে তার কাছ থেকে পুরনো কিছু মেডিকেল অ্যাডমিশনের বই জোগাড় করে দেয় আয়ানাকে। যেদিন রিয়া আয়ানাকে বইগুলো দিয়েছিল সেদিনও কেঁদেছিল আয়ানা। তবে সুখের কান্না। অনেকক্ষণ রিয়াকে জড়িয়ে ধরে বসেছিল। এমন বান্ধবী পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার। আয়ানাকে চিন্তায় মগ্ন দেখে তার কপালে টোকা দিল আদৃশ। ভাবনার মাঝে কপালে টোকা পোড়ায় চমকে উঠল সে। আদৃশ বলল, এত কি ভাবো? হ্যাঁ, কিছু বললেই ভাবনার সাগরে ডুবে যাও। এরপর থেকে কিছু জিজ্ঞেস করলে আগে আমার উত্তর দিবে, তারপর নিজের ভাবনা খুলে বসবে। আদৃশের কথায় আয়ানা বেককল বনে গেল। ভাবনা যখন আসবে তখনই না ভাববে, নাকি ভাবনাকে উঠিয়ে রাখবে তারপর ফ্রি টাইমে ভাবতে বসবে? তো বলেন ম্যাডাম কোনো কোচিংয়ে ভর্তি হয়েছেন? আয়ানা চোখ নামিয়ে নিচু স্বরে জবাব দিল, কোনো কোচিংয়ে না। আয়ানার কথায় অবাক হল আদৃশ। হালকা চিল্লিয়ে বলল, হোয়াট? আর মাত্র কয়দিনই বা বাকি আছে। আর তুমি এখনো কোথাও ভর্তি হওনি স্টুপিড? কিসের অপেক্ষা করছিলে? আর আমার জানা মতে তোমরা তো এতটাও দরিদ্র ফ্যামিলির নও যে কোচিংয়ে ভর্তি হওয়ার সামর্থ্য নেই। আয়ানা কি বলবে ভেবে পেল না, তাই মাথা নিচু করে চুপটি করে দাঁড়িয়ে রইল। আদৃশ কিছুক্ষণ আয়ানার মুখ পর্যবেক্ষণ করে বুঝল নিশ্চয়ই কোনো কারণ আছে যা আয়ানা বলতে চাচ্ছে না। তাই আর আয়ানাকে ঘাটাল না আদৃশ। বলল, তোমার সার্টিফিকেট, জরুরি কাগজপত্র নিয়ে এসেছ? আয়ানা না বোধক মাথা নাড়ল। আদৃশ ফোঁস করে একটা শ্বাস ছেড়ে বলল, আমার জানা মতে আজ রিসেপশন শেষে তোমাদের বাড়িতে যাওয়া হবে। তখন সব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসবে। আগামীকাল তোমাকে কোচিংয়ে ভর্তি করে দিব। তবে শর্ত একটাই, জান লাগিয়ে পড়বে। মাথায় রাখবে ভালো কোনো জায়গায় তোমার চান্স পেতে হবেই হবে। আদৃশের কথায় আয়ানার ঠোঁটে হাসি ফুটে উঠল। আয়ানা তো আশাই ছেড়ে দিয়েছিল পড়াশোনা করার। কিন্তু তার স্বামী আর শ্বশুর বাড়ির লোক যে তাকে পড়াশোনা করতে দিবে ভেবে আয়ানার মনটা আনন্দে নেচে উঠল। আদৃশ নিজের কথা শেষ করে বেলকনি থেকে যেতেই আনন্দে কয়েকটা লাফ দিল আয়ানা। কিন্তু বেলকনির ডোরে আদৃশকে দেখে চোর ধরা পড়ার মতো দাঁড়িয়ে গেল সে। মুখের হাসি নিভে গেল। আয়ানার মুখের এক্সপ্রেশন দেখে ভীষণ হাসি পেল আদৃশের।
নিজের হাসিকে নিয়ন্ত্রণ করে গম্ভীর গলায় আয়ানাকে বলল, শুধু ব্যাঙের মতো লাফালে হবে না, অনেক অনেক পড়াশোনা করতে হবে। বুঝতে পেরেছেন বাচ্চা? শুধু শুধু বাচ্চা বলি নাই। আয়ানা আদৃশের কথায় মারাত্মক লজ্জা পেল। এভাবে ধরা পড়ে যাবে বুঝতে পারেনি সে। নিজের চঞ্চলতা সে কখনো কারোর সামনে প্রকাশ করে না, সবসময় গম্ভীর চুপচাপ থাকে। তার মানে এই নয় যে তার মাঝে চঞ্চলতা নেই। একসময় সে চঞ্চল ছিল, অনেক বেশি হাসি খুশি ছিল, কিন্তু পরিস্থিতি তাকে এমন বানিয়ে দিয়েছে। আদৃশ আয়ানার কপালে আরেকটা টোকা দিল। এবার বিরক্ত হল আয়ানা। রাগ করে মনে মনে বলতে লাগল, বারবার কপালে টোকা দেয় কেন? আমি বুঝি ব্যথা পাই না? আদৃশ বলল, বারবার কোনো ভাবনার জগতে হারিয়ে যান আপনি? 1 ফুটের বাচ্চা, তার নাকি আবার এত চিন্তা। যেটা বলতে এসেছিলাম, বোরিং লাগলে আনিকার কাছে যেতে পারো। তুমি রেস্ট করছো ভেবে সে একাই টই টই করে ঘুরে বেড়াচ্ছে। এবার আর দাঁড়ালো না আদৃশ, সোজা রুম থেকে বেরিয়ে গেল। আদৃশ তার ভালো লাগার কথা চিন্তা করছে ভেবে ভীষণ ভালো লাগলো আয়ানার। কিন্তু তাকে 1 ফুটের বাচ্চা কেন বলল? তার উচ্চতা 54 ফুট। সে কেন 1 ফুটের বাচ্চা হতে যাবে ভেবে গাল ফুলালো সে। তাকে টিটকারি মেরেছে আদৃশ বুঝে আসলো তার। রিসেপশন শেষে আয়ানাদের বাড়িতে এসেছে আয়ানা, আদৃশ আর মীরা আহিল। গাড়ি থেকে নেমে ভয়ে ভয়ে বাড়িতে প্রবেশ করল আয়ানা। আয়ানার থমথমে মুখ, ভয়ার্ত চাহনি গভীরভাবে অবলোকন করল আদৃশ। ভিতরে প্রবেশ করতেই মীরার বাবা মাহমুদ সাহেব এগিয়ে আসলেন। মেয়ে আর মেয়ের জামাইকে বুকে জড়িয়ে নিলেন। সৌজন্যতার খাতিরে আদৃশকেও জড়িয়ে ধরলেন। কুশল বিনিময় করলেন, কিন্তু আয়ানার দিকে তাকিয়েও দেখলেন না। এসব দেখে মন ব্যথিত হল আয়ানার। খুব করে নিজের বাবার কমতি অনুভব করল সে। সেই ব্যথা কিছুটা কমল মায়ের জড়িয়ে ধরায়। অনামিকা বেগম অশ্রুসিক্ত চোখে এগিয়ে এসে 2 মেয়েকে সযত্নে বুকে জড়িয়ে নিলেন। বড্ড ভালোবাসেন তিনি 2 মেয়েকে। হয়তো আয়ানাকে একটু বেশিই ভালোবাসেন, কারণ মেয়েটা এতটুকু বয়সে অনেক কষ্ট সহ্য করেছে। তিনি মন ভরে 2 মেয়ের জন্য দোয়া করেছেন যেন তার মেয়ে দুটো সুখে থাকে। তার মতো ভাগ্য যেন কারোর না হয়। অনামিকা বেগম 2 মেয়েকে ছেড়ে জামাইদের ভালো মন্দ জিজ্ঞেস করলেন। তারপর ড্রয়িং রুমে এনে বসালেন সবাইকে। আশেপাশের কিছু মানুষও এসেছে নতুন জামাই বউ দেখতে। আয়ানা দৃষ্টি এদিক ওদিক ঘোরাতেই তার চোখে পড়ল সাহেরা বানুর মেয়ে সারার উপর, যে এখন আদৃশকে দেখতে ব্যস্ত। একদৃষ্টিতে তাকিয়ে আছে আদৃশের দিকে। ব্যাপারটা ভালো লাগল না আয়ানার। সারাও সাহেরা বানুর মতো হিংসুক স্বভাবের। তার ভালো সহ্য করতে পারে না। একবার কলেজের একটা ক্লাস টেস্টে প্রথম হওয়ায় স্যার পুরস্কার স্বরূপ একটা কলম দিয়েছিল আয়ানাকে। কলমটা পেয়ে ভীষণ আনন্দিত হয়েছিল আয়ানা। আর কলমটা দেখতেও খুব কিউট ছিল। কোনোভাবে কলমটা সারার নজরে পড়ে যায় আর সে কলমটা নিতে চায়। কিন্তু আয়ানা কলম দিতে চায়নি বলে সাহেরা বানুর কাছে বিচার দেয় সারা। সাহেরা বানু তাকে নানাভাবে অপমান করে কলমটা কেড়ে নিয়ে সারাকে দিয়ে দেয়। আর এখন সেই সারা আদৃশের দিকে নজর দিচ্ছে। মনের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো আয়ানার। সারা তার মাকে টেনে আড়ালে নিয়ে গেল। সাহেরা বানু বিরক্ত হয়ে বললেন, কি সমস্যা, এভাবে নিয়ে আসলি কেন? সারা দাঁতে দাঁত চেপে বলল, মা তুমি তো বলেছিল আয়ানার কোনো বুড়োর সাথে বিয়ে হয়েছে।
কিন্তু কই, ছেলে তো অনেক সুন্দর। সাথে শুনছি সে নাকি ডাক্তারও। সাহেরা বানু নাক ছিটকে বললেন। তাই তো দেখছি। আমিও তো জানতাম ছেলে বুড়ো। আর বিয়ের সময় ছেলেকে দেখার ও সুযোগ পাইনি। না হলে কখনোই ওই মেয়ের সাথে এত ভালো ছেলের বিয়ে হতে দিতাম না। কোনো না কোনো ভাবে তোর সাথে বিয়ে দিয়ে দিতাম। মায়ের কথায় আশকারা পেয়ে আয়ানাকে অপদস্থ করার ফন্দি আটতে লাগল সারা। কিরে আয়ানা, ঠিকই তো বড় লোক, হ্যান্ডসাম ছেলেকে নিজের রূপের জালে ফাঁসিয়ে নিলি দেখি। তা কিভাবে ফাঁসালি শুনি? এমনিতে তো এমন ভান করিস যেন ভাজা মাছ উল্টে খেতে জানিস না। আর সময় মতো ঠিকই ছক্কা মারলি। বাই দা ওয়ে, তোর জামাইটা কিন্তু সেই সুন্দর। আবার ডাক্তার ও বলে। তা কিভাবে পটালি? আমাকেও কিছু টিপস দে। হঠাৎ এমন ধরনের কথা শুনে হতভম্ব হয়ে গেল আয়ানা। পিছনে ঘুরে দেখল সাহেরা বানুর মেয়ে সারা দাঁড়িয়ে আছে। সেই কথাগুলো ছুড়ে দিয়েছে বুঝতে বাকি রইল না আয়ানার। ছাদে থাকা নিজের ছোট ঘরে এসেছিল আয়ানা। হয়তো এই ঘরে কোনো বিলাসিতা, আরাম নেই। কিন্তু জীবনের এতগুলো বছর তো এই ছোট রুমেই কাটিয়েছে সে। তার সকল আনন্দ, কষ্ট, হাসি, কান্নার সাক্ষী তো এই রুমটাই। তাই সকলের কথার ফাঁকে উঠে নিজের রুমটায় চলে এসেছে সে। আর এখানে আসতেই যে সারার বাজে ব্যবহারের শিকার হতে হবে বুঝতে পারেনি আয়ানা। আয়ানাকে উঠে আসতে দেখে তার পিছু পিছু এসেছে সারা। আয়ানাকে অপমান করার একটা সুযোগও ছাড়তে চায় না সে। সারার কথায় মাথা নিচু করে ফেলল আয়ানা। সারা তার চেয়ে বয়সে বড়। তাই তাকে কখনোই অসম্মান করতে চায়নি আয়ানা। তাই আজও চুপচাপ সারার কথা হজম করে নিল সে। এসব শোনার অভ্যাস তার বহু আগে থেকে আছে। সাহেরা বানু তাকে উঠতে বসতে এসব কথা শোনাতেন। আয়ানাকে জবাব না দিতে দেখে তার হাতটা শক্ত করে চেপে ধরল সারা। আয়ানার ভালো ঘরে বিয়ে হয়েছে দেখে সহ্য হচ্ছে না সারার। আমাদের সমাজে এমন কিছু মানুষের বসবাস রয়েছে যারা অন্যের ভালো সহ্য করতে পারে না। সারাও হয়তো তাদের অন্তর্গত। এত শক্ত করে হাত ধরায় ব্যথায় গুনিয়ে উঠল আয়ানা। চোখের কোণে জল জমে গেল। সারা দাঁতে দাঁত পিষে বলল, কি হলো বল। কথা বলিস না কেন? নিজের কুকীর্তি বলতে লজ্জা লাগছে? করার সময় তো লজ্জা লাগেনি। মিরাপুর শ্বশুর বাড়ির লোকেদের ভালোই তো বশ করেছিলি। তারা তোর সাথে জিজুর বড় ভাইয়ের বিয়ে দেওয়ার জন্য মিরাপুর বিয়ে ভাঙতে প্রস্তুত ছিল। লজ্জা লাগেনি এসব করতে? ওর লজ্জা লেগেছে কি না সেটা পরে দেখবেন। আগে এটা বলুন, আপনার লজ্জা লাগছে না ওর সাথে এমন ব্যবহার করতে? আপনার সাহস কি করে হলো আমার ওয়াইফের গায়ে হাত দেয়ার? হাউ ডেয়ার ইউ? আপনি কি ওর কাছ থেকে কৈফিয়ত চাওয়ার? আচমকা কারোর কঠিন গলায় বলা কথায় হাত আলগা হয়ে গেল সারার। আয়ানার হাত ছেড়ে ভয়ার্ত দৃষ্টিতে পিছে ফিরে চাইল। আদৃশের কঠোর দৃষ্টি দেখে দমে গেল সারা। তুতলিয়ে বলল, আসলে আমি তো। সারাকে থামিয়ে দিয়ে আদৃশ ফের কঠোর গলায় বলল, আপনার আসলে নকলে শোনার সময় আমার নেই। সোজা কথা বলছি, কান খুলে শুনে রাখুন। আগে হয়তো সে আপনার বোন ছিল, তাই যা খুশি তাই করেছেন। কিন্তু এখন সে আমার ওয়াইফ। আর আমার ওয়াইফকে কেউ আঘাত করবে বা অপমান করবে, এটা আমি মোটেও সহ্য করব না। যে এমনটা করবে তাকে ভেঙে গুড়িয়ে দিব। এই আদৃশকে যতটা সোজা ভাবছেন, আমি ততটা সোজা নই।
এমনিতেই কাউকে অকারণে আঘাত করা হলে তা আমার সহ্য হয় না। আর আঘাত যদি আমার পরিবারের কোনো সদস্যের উপরে আসে তাহলে বুঝতেই পারছেন সামনের ব্যক্তির আমি কি হাল করতে পারি। কোনো রকমের ঝামেলা না চাইলে চুপচাপ এখান থেকে চলে যান। আর ভবিষ্যতে কখনো আমার ওয়াইফের সাথে মিসবিহেভ করার কথা মাথায় আনবেন না। আদৃশের বাঁকা হাসি আর রক্তাক্ত চাহনি দেখে ভয়ে ঢোক গিলল সারা। আর এক মুহূর্ত সেখানে দাঁড়াল না। দ্রুত পায়ে রুম থেকে বেরিয়ে গেল। সারা বেরিয়ে যেতেই আয়ানার কাছে এগিয়ে আসলো আদৃশ। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আয়ানা। হাতের যেখানে চেপে ধরেছিল সেই জায়গাটা লাল হয়ে আছে। চোখ দিয়ে ফোঁটায় ফোঁটায় পানি পড়ছে। তাকে আড়ালে অপমান করলে সে সহ্য করে নেয়, কিন্তু আদৃশ তাকে অপমানিত হতে দেখেছে ভেবে লজ্জায় কান্না আসছে তার। আদৃশ আয়ানার হাতের লাল হওয়া জায়গাটা শক্ত করে চেপে ধরল। অবাক অশ্রুসিক্ত চোখে আদৃশের পানে চাইল আয়ানা। তার ব্যথা লাগছে কিন্তু মুখ দিয়ে একটা শব্দ বের হচ্ছে না। আদৃশ আয়ানার দিকে রাগী চোখে তাকিয়ে বলল, ওই মেয়ে তোমাকে ইনসাল্ট করল, আঘাত করল, তাও কিছু বললে না কেন স্টুপিড? কে দিয়েছে ওকে এমন ব্যবহার করার অধিকার? কেন কিছু বলনি? আদৃশের ধমকে কেঁপে উঠল আয়ানা। ভয় চোখের পাতা বন্ধ করে ফেলল। কাপা কাপা গলায় বলল, সারাপু আমার তুলনায় বয়সে বড়। আমি চাই না তাকে অসম্মান করতে। আদৃশ আয়ানার হাত ছেড়ে দিয়ে বলল, সম্মান তাকেই দিতে শেখো যে সম্মান পাওয়ার যোগ্যতা রাখে। ওই মেয়ে কখনোই তোমার শুভাকাঙ্ক্ষী হতে পারে না। মানুষকে যত বলার সুযোগ দিবে তারা তত বেশি বলবে। তাই প্রতিরোধ করতে শেখো। তোমাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে আসবে না, কেউই না। নিজেকেই লড়ে যেতে হবে। যে কোনো পরিস্থিতি মোকাবিলা করে সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে হবে। আর অন্যায়কারীকে কখনোই প্রশ্রয় দিবে না। তোমার জীবনে আগে কেমন পরিস্থিতি ছিল আমি জানি না, আর জানতেও চাচ্ছি না। তবে এখন তুমি আমাদের পরিবারের অংশ। কোনো অপরাধ ছাড়া কেউ যদি তোমাকে কিছু বলে তাহলে মোটেও সহ্য করবে না। নিজেকে শক্ত করে গড়ে তোলো যেন কেউ তোমাকে কিছু বলার আগে 10 বার ভাবতে বাধ্য হয়। মনে রাখবে আমার পুরো পরিবার তোমার সাথে আছে। আদৃশ রুম থেকে বেরিয়ে গেল। তার একটা ইম্পর্ট্যান্ট কল আসায় সে ড্রয়িং রুম থেকে উঠে ছাদে চলে আসে কল রিসিভ করতে। আর এখানে এসে এসব দেখে আর চুপ থাকতে পারেনি। আদৃশের বুঝে আসছে না আয়ানার পরিবার আয়ানার সাথে এমন ব্যবহার কেন করছে। কই মীরার সাথে তো তারা এমন করে না। তার মাথায় অনেক প্রশ্ন ঘুরছে, কিন্তু জবাব কে দিবে? আদৃশ রুম থেকে বেরিয়ে যেতেই কৃতজ্ঞতার হাসি হাসল আয়ানা। মনে মনে ভাবল, তবে কি তার জীবন পাল্টে যেতে চলেছে? সুখপাখি কি তাহলে ধরা দিল বলে? আগে কখনো সারার উপর কথা বলার ক্ষমতা আয়ানার ছিল না। সারাকে কিছু বললে সে মাহমুদ সাহেবকে বলে দিত। আর মাহমুদ সাহেব কথায় কথায় বলতো, তিনি আর আয়ানাকে রাখবেন না, রাস্তায় ছুঁড়ে ফেলবেন। তাই নিজের শেষ আশ্রয়টুকু ধরে রাখার জন্য তাকে চুপচাপ থাকতে হতো। সব অত্যাচার, সব অপমান সহ্য করে যেতে হতো। তার মাও তার পক্ষে কিছু বলতে পারত না, কারণ তাদের মেয়ের শেষ আশ্রয় তো এটাই ছিল। আয়ানা ঠিক করলো এবার থেকে আর কাউকেই ছাড় দিবে না। অনেক সহ্য করেছে, এবার সময় এসেছে নিজেকে বদলাবার। মাহমুদ সাহেবের সাথে অনেক তর্কাতর্কির পর নিজের রুম ছাড়তে রাজি হলেন সাহেরা বানু। আয়ানাদের বাড়িতে ভালো রুম 4টা আর আয়ানার রুম নিয়ে মোট 5টা রুম আছে।
4টা রুমের একটাতে মাহমুদ সাহেব আর অনামিকা বেগম থাকেন। একটা রুম মীরার। আর বাকি দুটো রুম সারা আর সাহেরা বানু দখল করে রাখে। সাহেরা বানুর স্বামী বিদেশে থাকে বলে সে সারা বছর মেয়ে নিয়ে ভাইয়ের বাড়িতেই পড়ে থাকে। সারা চাইলে সাহেরা বানুর সাথে এক রুমেই থাকতে পারে, কারণ রুমগুলো যথেষ্ট বড়। কিন্তু তারা মেয়ে ইচ্ছে করে 2 রুম দখল করে থাকে, যাতে আয়ানাকে বাধ্য হয়ে ছাদের খুপড়ি টাইপ ঘরে থাকতে হয়। মাহমুদ সাহেব ভেবেছিলেন সারার রুমটাতে আয়ানাকে থাকতে দিবেন। তাই সাহেরা বানু আর সারা পরিকল্পনা করে 2 রুম নিজেরা নিয়ে নেন। কিন্তু আজ আয়ানা জামাইসহ এ বাড়িতে এসেছে, তার উপর জামাই মীরার জামাইয়ের বড় ভাই। তাকে কিভাবে ওই খুপড়ি ঘরে থাকতে দিবেন ভেবে মাহমুদ সাহেব নিজের বোন সাহেরাকে বলে এক রাতের জন্য রুমটা ছাড়তে। না হলে শ্বশুর বাড়িতে মীরার অপমান হতে পারে। সাহেরা বানুর তো এমনিতেই আয়ানাকে সহ্য হচ্ছে না। আয়ানা এত বড় বাড়ি, এত ভালো ছেলের বউ হয়েছে দেখে তার মাথাটা রাগে জ্বলে যাচ্ছে। আর তার উপর রুম ছাড়তে বলায় ভীষণ রেগে যান তিনি। মাহমুদ সাহেব অনেকভাবে বুঝানোর পর শেষমেশ তিনি রাজি হন রুম ছাড়তে। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার কোনো ভাবনার অতলে ডুব দিল। আদৃশের কথায় চমকে তাকালো আয়ানা। ক্লান্ত থাকায় ভীষণ ঘুম পাচ্ছে তার। কিন্তু ঘুমাতে এসে ভীষণ লজ্জার মধ্যে পড়েছে সে। আদৃশের সাথে এক বেডে ঘুমাতে হবে ভাবলেই তার গায়ে কাঁটা দিচ্ছে। আগের দিন তো ক্লান্ত থাকায় আগেই ঘুমিয়ে পড়েছিল, তাই কোনো রকম লজ্জার মধ্যে পড়েনি। তার উপর সকালের ঘটনা মনে পড়ায় আরও বেশি লজ্জা লাগছে তার। আদৃশের এসবে কোনো ধ্যান নেই। সে মনোযোগ সহকারে ফোনে কিছু একটা করছিল। এর মধ্যে আয়ানার দিকে চোখ পড়ায় দেখল সে মূর্তির মতো দাঁড়িয়ে কিছু একটা ভাবছে। আদৃশ বুঝে না এই মেয়ে এত কি ভাবে, তাই সে উপরোক্ত কথাগুলো বলল। আদৃশের কথায় নড়েচড়ে দাঁড়ালো আয়ানা। বলল, ওই ওই হয়েছে কি? আয়ানা কি বলবে ভেবে পাচ্ছে না, তাই চুপ হয়ে গেল। আদৃশ গেস করল আয়ানা কেন এমন করছে। সে শান্ত চোখে আয়ানার দিকে তাকিয়ে বলল, আমার সাথে বেড শেয়ার করতে অস্বস্তি হচ্ছে তাই তো? আয়ানা চোরা চোখে আদৃশের দিকে চাইল। আদৃশ ফের বলতে লাগল, কিন্তু এছাড়া তো কোনো উপায় নেই। আমরা এখন স্বামী স্ত্রী, তাই বেড শেয়ার করাকে স্বাভাবিক একটা ব্যাপার হিসেবে নাও। আর বিশ্বাস রাখতে পারো, আমি তোমার কোনোরকম সুযোগ নিব না। আদৃশের কথায় কিছুটা স্বস্তি পেল আয়ানা। যদিও তার এখনো লজ্জা লাগছে। সে চুপচাপ বেডের এক কোণে গুটিসুটি মেরে শুয়ে পড়ল আর অল্প সময়ের মধ্যে গভীর নিদ্রায় তলিয়ে গেল। আদৃশ ঘুমন্ত আয়ানার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। অতঃপর লাইট নিভিয়ে নিজেও এক কোণে ঘুমিয়ে পড়ল। তার যে অস্বস্তি হচ্ছে না তা নয়, তারও ভীষণ অস্বস্তি হচ্ছে। আগের দিন তো মাঝে একটা বালিশ থাকায় কিছুটা শান্তি মিলেছিল, কিন্তু আজ তাও নেই। রুমে দুটোই বালিশ মাত্র। আদৃশ চোখের উপরে হাত রেখে ঘুমানোর চেষ্টা করতে লাগল। সকালে ঘুম ভাঙতেই আয়ানার ঘোলা দৃষ্টি গিয়ে পড়ল তার হাতের উপরে। চোখ বড় বড় হয়ে গেল আয়ানার। চোখের ঘুম ঘুম ভাব 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। হাত আদৃশের বুকের উপর দেখে ঢোক গিলল আয়ানা। আদৃশের টি শার্টের একটা অংশ শক্ত করে তার হাতের মুঠোয় বন্দি।
আয়ানা দ্রুত হাত সরিয়ে উঠে বসল। মুখে হাত চেপে ভাবতে লাগল, ভাগ্যিস উনার ঘুম ভাঙার আগেই উঠে গেছি, না হলে কেমন একটা পরিস্থিতিতে পড়তে হতো। ঘুমন্ত আদৃশের মুখের দিকে একবার গভীর দৃষ্টি ফেলল আয়ানা। আগের দিনের মতোই মুখটাকে সিরিয়াস বানিয়ে রেখেছে। আয়ানার লজ্জা লাগল আদৃশের টি শার্টের দিকে নজর যেতেই, কারণ সে যেই অংশ মুঠোয় পুরে রেখেছিল সেই অংশের কাপড় কুঁচকে গেছে। এটা দেখে আর এক সেকেন্ড স্থির থাকতে পারল না আয়ানা। দ্রুত বিছানা থেকে নেমে এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আয়ানা চলে যেতেই চোখ খুলল আদৃশ। তার ঘুম আরও অনেক আগেই ভেঙেছে। বলতে গেলে তেমন ঘুমই হয়নি। নতুন জায়গায় সহজে মানিয়ে নিতে পারে না সে, সময় লাগে। সারা রাত এক প্রকার আয়ানার ঘুমই দেখেছে সে। মাঝখানে একবার চোখ লেগে এসেছিল, কিন্তু নিজের দেহে কারোর হাতের ছোঁয়া অনুভব হতেই ঘুম ভেঙে যায় আদৃশের। তার ঘুম যথেষ্ট হালকা। চোখ খুলতেই দেখে আয়ানা কিছু একটা বিড়বিড় করছে আর হাত দিয়ে কিছু একটা খুঁজে চলেছে। তারপর তার বুকের উপরের টি শার্টের অংশটা শক্ত করে চেপে ধরে পুনরায় গভীর ঘুমে তলিয়ে যায় আয়ানা। এমন শক্ত করে ধরেছে যেন কোনো কাঙ্ক্ষিত বস্তু পেয়ে গেছে সে, ছেড়ে দিলই হারিয়ে যাবে। আয়ানার চেহারায় একটা আলাদাই প্রশান্তির ছাপ দেখেছে আদৃশ, তাই চেয়েও হাতটা সরাতে পারেনি। আয়ানার ঘুম ভেঙে যেতে পারে তাই। আর এখনো আয়ানা জাগতেই সে চোখ বন্ধ করে নিয়েছিল, না হলে হয়তো ভীষণ লজ্জায় পড়ত মেয়েটা। আদৃশ নিজের চুলগুলোকে হালকা নেড়েছেড়ে ঠিক করতে করতে ভাবল, মেয়েটা আমার কাছে আসলে নিজেকে বড্ড অচেনা লাগে। যেই আমি কখনো কোনো মেয়ে আমার গায়ে হাত দিল তা সহ্য করতে পারি না, এমনকি নিজের ফ্রেন্ড কেউ গায়ে হাত রাখতে দিতাম না, সেই আমি কিনা একটা মেয়েকে এত ঘন্টা আমার গায়ে হাত রেখে ঘুমাতে দিয়েছি। কিন্তু কেন? আজ পর্যন্ত যত মেয়েই আমার গায়ে হাত রেখেছে তখন মনে হয়েছে কেউ আমার শরীরে আগুন জ্বালিয়ে দিয়েছে। অথচ এই মেয়ে গায়ে হাত রাখাতে তেমন কোনো অনুভূতি হলো না, বরং মনটাতে আলাদাই প্রশান্তি ছেয়ে গিয়েছিল। এগুলো কি হচ্ছে আমার সাথে? আয়ানা ফ্রেশ হয়ে বাইরে এসে দেখল আদৃশ বেডে নেই। আয়ানার মনে এখনো ভয় কাজ করছে, এই ভেবে আদৃশ আবার বুঝে গেল না তো ঘুমের মধ্যে এমন একটা আকাম করেছে ভেবে নিজেকেই নিজে কয়েকটা থাপ্পড় লাগাতে ইচ্ছে করছে আয়ানার। সে বেকনিতে উকি দিয়ে দেখল আদৃশ সেখানেই আছে, কারোর সাথে ফোনে কথা বলছে। আয়ানা চুপিসারে রুম থেকে বেরিয়ে আসল। আদৃশের দিকে তাকালেও এখন তার লজ্জা লাগছে। আদৃশ রুমে এসে দরজা খোলা দেখে বুঝল আয়ানা বাইরে চলে গেছে। সে নিজেও চলে গেল ফ্রেশ হতে। কিন্তু বাইরে এসে বিপাকে পড়ল আদৃশ। রুমে খুঁজে কোনো টাওয়াল পেল না। রাতে ঘুম না হওয়ায় মাথা ঝিমঝিম করছিল তার, তাই একটু মাথাও ভিজিয়ে নিয়েছে। কিন্তু এখন দেখছে টাওয়ালই নেই। আদৃশ ভাবল আয়ানাকে ডাকবে বা কাউকে দেখলে বলবে ওকে রুমে পাঠিয়ে দিতে। দরজার কাছে আসতে আদৃশের মাথায় আসলো সে তো তার বউয়ের নামই ঠিকমতো জানে না। 2-3 বার শুনেছে অন্যদের মুখে, কিন্তু অতটা খেয়াল করেনি। এখন উল্টাপাল্টা নাম ধরে ডাকলে তো ভীষণ লজ্জায় পড়তে হবে। এখনও সে বউয়ের নামটাই ঠিকমতো জানে না। আদৃশ নিজের মাথায় জোর দিয়ে ভাবতে লাগল, কি যেন বলে ডাকে সবাই? আমেনা মনে হয়। না না, আমেনা না, আরে কি যেন ছিল। আয়না? হ্যাঁ হ্যাঁ, এমনই কিছু ছিল।
আয়না মনে হয়, কিন্তু আমি তো সোনা। উফ। আদৃশের ভাবনার মাঝে চাপানো দরজা খুলে রুমে প্রবেশ করল আয়ানা। হাতে তার টাওয়াল। মূলত এটা রাখতেই রুমে এসেছে সে। আদৃশের কথা ভাবার তালে টুয়েল সাথে নিয়েই রুম থেকে বেরিয়ে গিয়েছিল। আয়ানা আদৃশের ভেজা চুল দেখে বুঝল, নিশ্চয়ই আদৃশ টাওয়াল খুঁজেছে। সে আদৃশের হাতে টাওয়ালটা দিয়ে নিম্ন স্বরে বলল, সরি, আমি ভুল করে মুখ মুছতে মুছতে সাথেই নিয়ে চলে গিয়েছিলাম। আয়ানা চলেই যাচ্ছিল, কিন্তু আদৃশের দাঁড়াতে বলায় থেমে গেল। আদৃশ আমতা আমতা করে জিজ্ঞেস করল, তোমার নাম কি? আদৃশের প্রশ্ন শুনে মুখটা হা হয়ে গেল আয়ানার। সবাই তার নাম জানে, অথচ তার বরই তার নাম জানে না। আয়ানার এক্সপ্রেশন দেখে আদৃশ একটু মাথা চুলকাল। তারপর আয়ানাকে উদ্দেশ্য করে বলল, কি হলো, হা করে আছো কেন? মুখের মধ্যে তেলাপোকা ঢুকে যাবে তো। আদৃশের কথায় আয়ানার হা করা মুখ আপনা আপনি বন্ধ হয়ে গেল। কিন্তু চোখে মুখে এখনো অবাক ভাব বিরাজ করছে। সে অবাকতার সাথেই বলল, আয়ানা রহমান। আদৃশ মনে মনে কয়েকবার আয়ানার নাম আওড়াল। তারপর বলল, তুমি কি আমার নাম জানো? আয়ানা হ্যাঁ বোধক মাথা নাড়াল। আদৃশ বলল, জানলে ভালো, তবু আমি একবার বলে দেই। আমার নাম আদৃশ হাসান। এবার তুমি যে কাজে যাচ্ছিলে যেতে পারো। দাঁড়ালো না আয়ানা। রুম থেকে বেরিয়ে গেল। কি লজ্জাজনক বিষয়, তার বর তার নাম জানত না। যদিও সে নিজেও জানত না যদি না আনিকা বলতো। রান্নাঘরে এসে আয়ানা দেখল তার মা অনেক ধরনের খাবার রান্না করেছে। এখন সেসব সাজাচ্ছে। এত সব কাজ মা একা করছে দেখে ভীষণ খারাপ লাগলো আয়ানার। আগে তো তাকে দিয়ে সব করানো হতো। এখন হয়তো সব কাজ তার মাকে দিয়ে করানো হবে ভেবে চোখে পানি চলে আসলো আয়ানার। সাহেরা বানু আর তার মেয়ে তো একটা কাজেও হাত লাগায় না, বরং এক গ্লাস পানি লাগলেও তারা আয়ানাকে ডাকত পানি দেওয়ার জন্য। আয়ানা মনে মনে ঠিক করল, সে ভালো কোনো জায়গায় চান্স পেয়ে গেলে তারপর টিউশন দেয়া শুরু করবে অথবা কোনো চাকরি করবে। সেই টাকা দিয়ে একটা লোক রাখবে যাতে তার মাকে কাজে সাহায্য করে। আয়ানার ভালো কোথাও চান্স পাওয়ার ইচ্ছেটা আরও দৃঢ় হল। তাকে ভালো কোথাও চান্স পেতেই হবে এমন একটা চিন্তা ভাবনা তার মস্তিষ্কে ভালোভাবে গেঁথে নিল সে। তারপর মায়ের খাবার সাজানোতে সাহায্য করতে লাগল। যদিও অনামিকা বেগম বারণ করেছিলেন, কিন্তু কে শুনে কার কথা। কিরে জামাইকে তো ভালোই বশ করছিস। তোর আসলেই লজ্জা শরম নেই। আমাদের টাকায় খেয়ে, আমাদের টাকায় পড়ে এখন আমাদেরই অপমান করাস। তোর সাহস কি করে হলো নিজের বরকে দিয়ে আমার মেয়েকে অপমান করানোর? চাকরানি থেকে বড় বাড়ির বউ হয়ে উঠতে শিখে গেছিস তাই না? চাকরানি থেকে মহারানী হওয়ার চেষ্টা করিস না। কারণ তোর যোগ্যতা ওই কাজের লোক পর্যন্তই। দুপুরের খাওয়া শেষে সবাই টেবিল থেকে উঠে পড়েছে। আর কিছুক্ষণ পরেই হয়তো আয়ানারা চলে যাবে। তাই আয়ানা তার মাকে বলেছে যেন জামাইদের সাথে বসে কথা বলে। এখানের থালা বাসন সে উঠিয়ে রাখবে। অনামিকা বেগম যেতে না চাইলেও তাকে জোর করে পাঠিয়ে দিয়েছে আয়ানা। তারপর নিজেই সব থালা বাসন নিয়ে ধুয়ে রাখছিল। এর মাঝে কোনো একটা কাজে রান্নাঘরে আসেন সাহেরা বানু। আয়ানাকে একা দেখে চোখ জ্বলজ্বল করে উঠে তার। এই মেয়েকে অপমান না করলে তিনি শান্তি পান না। তার উপর রাতের ঘটনা সবটাই সারা তাকে বলেছে। তখন থেকে রাগে মাথায় আগুন জ্বলছে তার।
তাই সুযোগ পেয়ে আয়ানাকে কথা না শোনালেই নয়। সাহেরা বানু একবার আশেপাশে ভালো করে চোখ বুলিয়ে নিলেন। কাউকে না দেখে নিশ্চিন্ত মনে রান্নাঘরে প্রবেশ করে উপরোক্ত কথাগুলো ছুড়ে দিলেন আয়ানার দিকে। তিনি তো জানেন আয়ানাকে হাজারভাবে অপমান করলেও সে চুপচাপ শুনে নিবে। তাই তিনি এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চান না। সাহেরা বানুর কথায় খারাপ লাগল আয়ানার। তখনই মনে পড়ল আদৃশের বলা কথাগুলো। মানুষকে যত বেশি সুযোগ দেয়া হবে তারা তত বেশি কথা শোনাবে। আয়ানা নিজেকে শক্ত করে সাহেরা বানুর দিকে ফিরে বলল, ফুপি, আমার জামাইকে আমি বশ করব না তো কে করবে বলেন তো? আর আমার লজ্জা শরম না থাকুক, আপনার তো আছে তাতেই চলবে। আর টাকা নিয়ে যে খোটা আপনি দেন তা কি যুক্তিযুক্ত? আপনাদের টাকায় খেয়েছি পড়েছি তা ঠিক, কিন্তু ফ্রিতে তো আপনারা খাওয়াননি পড়াননি। আমাকে খাওয়ানো পড়ানোর পরিবর্তে অমানুষের মতো খাটিয়েছেন। মাস শেষে 20,000 টাকা ফেললেও কেউ আপনাদের এত কাজ করে দিত না। সাথে অপমান, উঠতে বসতে কথা শোনানো তো ফ্রি। আমার চুপ করে থাকাকে আমার দুর্বলতা ভেবে ভুল করবেন না। আমি আপনাদের অনেক সম্মান করি, আপনারা এর যোগ্য হন বা না হন। তাই এই সম্মানকে ধরে রাখার চেষ্টা করুন। আর অবশ্যই আমার যোগ্যতা নিয়ে চিন্তা করবেন না, সেটা সময় বলে দিবে কে কিসের যোগ্য। কথা শেষ করে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আয়ানা। আজ অনেক শান্তি লাগছে তার সাহেরা বানুর মুখের উপর কথাগুলো বলতে পেরে। সাহেরা বানুর মুখটাও দেখার মতো হয়েছিল। এসব ভাবতে ভাবতে নিজের রুমে চলে গেল আয়ানা। সাহেরা বানু এখনো মুখ হা করে রান্নাঘরে দাঁড়িয়ে আছেন। তার এখনো বিশ্বাস হচ্ছে না আয়ানা তাকে এতগুলো কথা বলেছে। যেই মেয়েকে হাজারটা অপমান লাথি গুথা দিল ও সে একটা টু শব্দ করত না, সেই মেয়ে আজ তার মুখের উপর এতগুলো কথা বলেছে। মস্তিষ্ক শূন্য হয়ে যাচ্ছে তার। ইচ্ছা করছে আয়ানার চুলের মুঠি ধরে কষিয়ে কয়েকটা থাপ্পড় লাগাতে, কিন্তু তা যে আর সম্ভব না ভেবে রাগে দুঃখে নিজের মাথার চুল ছিঁড়তে ইচ্ছা করছে সাহেরা বানুর। এক রত্তির মেয়ে তাকে অপমান করে গেল, এটা কিছুতেই মানতে পারছেন না তিনি। আদৃশ রুমে এসে দেখল আয়ানা কিছু কাগজপত্র গুছিয়ে ফাইলে রাখছে। চেহারায় উৎফুল্ল ভাব বিদ্যমান। আদৃশ আয়ানার দৃষ্টি আকর্ষণের জন্য হালকা কাশি দিল। আয়ানা কাশির শব্দে আদৃশের দিকে তাকালো। আদৃশ বলল, প্রয়োজনীয় সব কাগজপত্র নিয়েছ? আয়ানা মাথা নাড়াল, কারণ সে অলরেডি সব গুছিয়ে নিয়েছে। আদৃশ বলল, তাহলে তৈরি হয়ে নাও, যাওয়ার সময় হয়ে গেছে। 1 ঘন্টার মধ্যে আমরা বের হব। যাওয়ার সময় হয়ে গেছে ভেবে মন খারাপ হলো আয়ানার। তার কিছুতেই নিজের মাকে এই নরকে একা ফেলে যেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করারও যে নেই। আদৃশ আয়ানার মন খারাপ দেখে বলল, মন খারাপ করো না, আমি সময় পেলে তোমাকে নিয়ে আসব তোমার বাবা মায়ের সাথে দেখা করাতে। আর তুমিও চাইলে যে কোনো সময় এই বাড়িতে এসে তাদের সাথে দেখা করে যেতে পারো। আর এই বিষয়ে আমার পরিবার কখনোই তোমাকে বাধা দেবে না, নিশ্চিন্তে থাকতে পারো। আদৃশের কথায় একরাশ ভালো লাগা ছেয়ে গেল আয়ানার মনে। এক চিলতে হাসি ফুটে উঠল ঠোঁটের কোণে। আয়ানার ঠোঁটে হাসি দেখে আদৃশ ও সামান্য হাসল। তারপর আয়ানাকে দ্রুত রেডি হতে বলে বাইরে চলে গেল। মাকে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করছে আয়ানা। মনকে বিভিন্ন রকম বুঝো দেওয়ার পরও বিদায় বেলায় নিজেকে আটকাতে পারেনি সে। মাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছে। অনামিকা বেগম আর মীরার চোখেও পানি টলমল করছে।
অনামিকা বেগম আরেক হাত দিয়ে মীরাকেও কাছে টেনে নিলেন। দুই মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, তোরা এভাবে কান্না করছিস কেন? হ্যাঁ, আর কখনো আসবি না নাকি? আয়ানা, মীরা দ্রুত মাথা নাড়িয়ে বলল, না, না আসব তো। অনামিকা বেগম বললেন, তাহলে এভাবে কাঁদছিস কেন? দেখি চোখ মোচ দুইটা। ওখানে ভালোভাবে থাকবি, সবার কথা শুনে চলবি, সকলের সাথে ভালো ব্যবহার করবি, বুঝেছিস? আয়ানা আর মীরা মাথা ঝাঁকাল। অনামিকা বেগম এবার কিছুটা নিম্ন স্বরে বলল, যখন ইচ্ছা হবে এখানে চলে আসবি, আর মাকে নিয়ে কোনো রকমের চিন্তা করবি না, কেমন? আমার মেয়েরা সুখে থাকলে আমিও সুখে থাকব। অনামিকা বেগম দুই মেয়ের হাত ধরে জামাইদের কাছে গেলেন। অশ্রুসিক্ত চোখে আদ্রিস আর আহিলকে উদ্দেশ্য করে বললেন, আমার মেয়েদের দেখে রেখো বাবা, এখন তোমরাই ওদের সব। তিনি মীরার হাত আহিলের হাতের মাঝে দিয়ে বললেন, আমার মেয়েকে সুখে রেখো, ভরসা করে ওর হাত তোমার হাতে দিলাম, কখনো এ হাত ছেড়ে যেও না বাবা। আহিল এক হাতে মীরার হাত শক্ত করে মুঠো করে ধরে অনামিকা বেগমকে বলল, চিন্তা করবেন না মা, এই হাত জীবন থাকতে কখনো ছাড়ব না, সব সময় আগলে রাখব, বিশ্বাস করতে পারেন। অনামিকা বেগম আহিলের মাথায় হাত বুলিয়ে দিলেন। তারপর আয়ানার হাত ধরে আদ্রিসের সামনে গিয়ে বললেন, আমার এই মেয়েটাকে একটু সুখ দিও বাবা, মেয়েটা আমার এতটা বছর ধরে শুধু কষ্টই পেয়েছে, সুখের মুখ দেখেনি। তোমার কাছে একটাই অনুরোধ, আমার মেয়েটাকে কষ্ট দিও না, একটু সুখ ভালোবাসা দেওয়ার চেষ্টা করো। আমার কেন যেন মনে হয় তুমিই পারবে আমার মেয়েকে সুখে রাখতে, সারা জীবন আগলে রাখতে। কি রাখবে তো আগলে? আদ্রিস কি বলবে ভেবে পেল না। সে নিজেও এখনো আয়ানার বিষয় নিয়ে শিওর না, তবে সে মন থেকে চায় আয়ানাকে মেনে নিতে। আদ্রিস অনামিকা বেগমকে এক সাইড দিয়ে জড়িয়ে ধরে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে ভালো রাখতে, বাকিটা সৃষ্টিকর্তার উপর। অনামিকা বেগম আয়ানার হাত আদ্রিসের হাতে তুলে দিয়ে মেয়ের কপালে একটা চুমু খেলেন। এসব কিছু দেখে মনে মনে ফুঁসছেন সাহেরা বানু। তার কাছে এসব নেকামো ছাড়া আর কিছুই না। তিনি মুখ বাঁকা করে ভেতরে চলে গেলেন। এসব দেখে তার গা জ্বালা করছে। গাড়িতে বসে আছে আয়ানা। এখনো মাঝে মাঝে চোখ মুছে যাচ্ছে সে। কিছুক্ষণ পর পর টিস্যু দিয়ে নাক মুছছে। আদ্রিস গাড়ি ড্রাইভ করতে করতে মাঝে মাঝে আর চোখে তাকাচ্ছে আয়ানার দিকে। কেঁদে কেটে নাক মুখ লাল করে ফেলেছে। সেও বাধা দেয়নি, বরং এক বক্স টিস্যু এগিয়ে দিয়েছে। আদ্রিসের কাছে এই মুহূর্তে আয়ানাকে ভীষণ আদুরে বাচ্চা লাগছে। বিশেষ করে লাল হওয়া নাকটার কারণে একটু বেশিই কিউট লাগছে। আদ্রিস আয়ানার দিক থেকে চোখ ফিরিয়ে ড্রাইভিং এ মনোযোগ দিল। গাড়ি থামতেই হুঁশ ফিরল আয়ানার। এতক্ষণ সে কান্নায় ব্যস্ত ছিল। গাড়ি থামাতে ভাবল বাড়ি পৌঁছে গেছে হয়তো, কিন্তু জানালা বাইরে তাকিয়ে অচেনা একটা জায়গা দেখল। আয়ানা আরেক দফা নাক মুছে কৌতূহলী চোখে আদ্রিসের পানে চাইল। আদ্রিস আয়ানার দিকে হালকা ঝুঁকে সিট বেল্টটা খুলে দিল। কিছুটা অস্বস্তিতে পড়ল আয়ানা। নিজের বাড়ি থেকে আসার সময় ও আদ্রিসই সিট বেল্ট বেঁধে দিয়েছিল, কিন্তু তখন অত খেয়াল করেনি আয়ানা। আদ্রিস ডোর খুলে বাইরে বেরিয়ে গেল। এরপরে আয়ানার দরজাও খুলে বলল, নেমে এসো। আয়ানা কৌতূহলী ভাব নিয়েই নেমে এলো। চারপাশে অনেক বেশি শোরগোল।
মেইন রোড হওয়ায় অসংখ্য গাড়ি চলাচল করছে। এত হর্নের শব্দে মাথা ধরে যাওয়ার উপক্রম। সামনে বিশাল বিশাল দালান। আদ্রিস আয়ানার হাত শক্ত করে ধরে একটা বিশাল দালানে প্রবেশ করল। অতঃপর লিফটে উঠে পঞ্চম তলায় চলে আসলো। এই ফ্লোরে আসার পর আয়ানা বুঝতে পারল তাকে হয়তো কোচিংয়ে ভর্তি করতে নিয়ে এসেছে আদ্রিস। একজনের কেবিনের সামনে এসে দরজা নক করল আদ্রিস। ভেতর থেকে প্রবেশের অনুমতি পেয়ে আয়ানার হাত ধরে ভেতরে প্রবেশ করল সে। আয়ানা ভেতরে ঢুকে দেখল সামনে চেয়ারে একজন বয়স্ক ভদ্রলোক বসে আছেন। আদ্রিস তাকে সালাম দিল। ভদ্রলোকের চেহারা হঠাৎ হাসি হাসি হয়ে গেল। তিনি আনন্দিত কণ্ঠে সালামের জবাব দিয়ে বললেন, আরে আদ্রিস না, বসো বসো, দাঁড়িয়ে আছো কেন? আদ্রিস লোকটার কথায় হালকা হাসল। অতঃপর আয়ানাকে চেয়ার টেনে বসতে বলে নিজেও পাশের চেয়ারে বসে পড়ল। লোকটার দিকে তাকিয়ে বলল, জি স্যার, আমি আদ্রিস। আপনি আমাকে এখনো মনে রেখেছেন দেখে খুব খুশি লাগছে স্যার। আমার সৌভাগ্য। লোকটা উৎফুল্ল কণ্ঠে বলল, কি যে বলো, তোমাকে কি করে ভুলি? তুমি আমার সবচেয়ে প্রিয় ছাত্রদের মধ্যে একজন। তোমাকে ভুলে যাওয়া কি সম্ভব? যাই হোক, এতদিন পর কি মনে করে স্যারের কাছে আসলে আর মেয়েটাকে? স্যার আর আদ্রিস যে পূর্ব পরিচিত বুঝল আয়ানা। আদ্রিসের খানিকটা অস্বস্তি হল স্যারের প্রশ্নে, তবুও সে নম্র স্বরে জবাব দিল, স্যার, ও আমার ওয়াইফ আয়ানা রহমান। ভদ্রলোক খুশি খুশি চেহারায় বললেন, বাহ, বিয়ে করেছ তাহলে? খুব মিষ্টি দেখতে তো তোমার ওয়াইফ। আয়ানা লোকটার কথায় কিছুটা লজ্জা পেল। আদ্রিস আলতো হেসে বলল, জি স্যার, আসলে ওর ব্যাপারেই কথা বলতে এসেছিলাম আপনার সাথে। ও এবার এইচএসসি দিয়েছে, সামনে ভর্তি পরীক্ষা আছে, আর ওর ইচ্ছা মেডিকেলে পড়ার। তাই আপনাদের কোচিং সেন্টারে নিয়ে আসলাম। এটাই আমার কাছে বেস্ট মনে হয়। আসলে ও একটা সমস্যার কারণে সময়মতো কোচিংয়ে ভর্তি হতে পারেনি। আমি জানি ক্লাস অনেক আগেই শুরু হয়ে গেছে আর ও এখন আসলে অন্যদের তুলনায় পিছিয়ে থাকবে। তবে আপনি চিন্তা করবেন না স্যার, আমিও ওকে যথাসাধ্য হেল্প করব যাতে ও ছেড়ে যাওয়া পড়াগুলো কভার করতে পারে। লোকটা হেসে বললেন, সমস্যা নেই আদ্রিস, তুমি ওকে ভর্তি করিয়ে যাও। আর তোমার উপর আমার বিশ্বাস আছে। তুমি হেল্প করলে ও অবশ্যই এগিয়ে যাবে। লোকটা এবার আয়ানার দিকে তাকিয়ে বললেন, তো মামুনি, তোমাকে কিন্তু ভালো করে পড়াশোনা করতে হবে। তোমার হাসবেন্ড কিন্তু ওর ব্যাচের বেস্ট স্টুডেন্ট ছিল। হায়েস্ট মার্ক পেয়ে মেডিকেলে চান্স হয়েছিল ওর। তোমাকেও কিন্তু ওর মতো ভালো ফলাফল করতে হবে। আর কিছু না বুঝলে অবশ্যই টিচারকে জিজ্ঞাসা করবে। এক্সট্রা ক্লাস লাগলে সেটাও বলবে, কেমন? আয়ানা সৌজন্যের হাসি হেসে মাথা নাড়াল। আদ্রিস ভদ্রলোকের কাছ থেকে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলো। ভর্তি কার্যক্রম সম্পূর্ণ করে লাইব্রেরিতে গিয়ে প্রয়োজনীয় সব বই কিনে ফেলল। এতটা সময় আয়ানা একজন নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। সে শুধু দেখে গিয়েছে আদ্রিস কতটা দায়িত্ববোধের সাথে সব কাজ করছে। আয়ানা ফিল করল সে অনেক লাকি এমন একজন দায়িত্ববান মানুষকে নিজের জীবনে পেয়ে। বাড়ি পৌঁছাতেই আদ্রিস তার মা, চাচিকে সালাম দিয়ে সব বই নিয়ে সোজা নিজের রুমে চলে গেল। অনু বেগম আয়ানাকে দেখে এগিয়ে এলেন। পরম মমতায় জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে বললেন, কেমন আছে আমার মাটা? অনুর মা ডাকে একরাশ ভালো লাগা ছেয়ে গেল আয়ানার মনে।
অনু নামক মহিলার প্রতি অনেক অনেক সম্মান জন্মালো। আয়ানা বোঝে না এই ব্যক্তি এতটা মমতাময়ী কেন। কি সুন্দর করে তাকে জিজ্ঞাসা করল যেন নিজের মা। একদিনে কি কাউকে এতটা আপন করে নেওয়া সম্ভব? কিন্তু এই ব্যক্তির ভালোবাসায় যে কোনো ছলনা নেই তা স্পষ্ট। আয়ানা ঠিক করে নিল এই মানুষটাকে সে নিজের দ্বিতীয় মায়ের স্থান দিবে। নিজের মায়ের মতোই ভালোবাসবে, কখনো অসম্মান করবে না। আয়ানাও অনুকে জড়িয়ে ধরে বলল, ভালো আছি আম্মু, তুমি কেমন আছো? অনু আয়ানাকে ছেড়ে হাসি মুখে বললেন, ভালো ছিলাম, এখন আমার আম্মুটাকে দেখে আরো ভালো আছি। অনুর বলার ধরনে হেসে ফেলল আয়ানা। অনু আয়ানাকে জিজ্ঞাসা করল, আদৃশের হাতে অনেকগুলো বই দেখলাম। কিসের বই ওগুলো? অ্যাডমিশন টেস্টের নাকি? আয়ানা মাথা নাড়াল। অনু বেগম আয়ানার মাথায় হাত বুলিয়ে বললেন, ভালো মতো পড়বে আম্মা, কোনো কিছু নিয়ে চিন্তা করবে না, শুধু পড়ায় মনোযোগ দিবে। বেশি সময় হাতে নেই, যে কোনো কিছুর দরকার হলে আমাকে বলবে। আমাকে নিজের মা মনে করে সবকিছু শেয়ার করবে, ঠিক আছে? আয়ানা হেসে হ্যাঁ বোধক মাথা নাড়াল। অনু বেগম বললেন, যাও এবার ফ্রেশ হয়ে রেস্ট নাও, অনেক পথ অতিক্রম করে এসেছ। আমি নাস্তা পাঠিয়ে দিচ্ছি, তোমাদের রুমে খেয়ে নিও। আয়ানা আচ্ছা বলে উপরে চলে আসলো। রুমে ঢুকে দেখল আদৃশ ফ্রেশ না হয়েই আয়ানার বই খাতা টেবিলে গুছিয়ে রাখছে। লজ্জা লাগলো আয়ানার, এসব তো তার করার কথা, অথচ লোকটা টায়ার্ড হওয়ার পরও সব একাই করছে। টেবিলে আগে আদৃশের বই ছিল, সেগুলো সরিয়ে জায়গা করে আয়ানার বই রাখছে সে। আয়ানা আদৃশের সামনে গিয়ে বলল, আমি ঠিক করে নিতে পারতাম। আদৃশ আয়ানার দিকে শান্ত চোখে তাকিয়ে বলল, আমার বই কোথায় রাখবে, তোমার বই কোথায় রাখবে এসব নিয়ে সমস্যায় পড়তে পারতে, তাই আমি ঠিক করে দিলাম। এরপর থেকে সব সাজিয়ে গুছিয়ে রাখবে। জিনিস অগোছালো রাখা আমার পছন্দ না। আয়ানা মাথা নাড়াল। আদৃশ সব ঠিক করে আয়ানার সামনে এসে দাঁড়াল। শান্ত কিন্তু গম্ভীর গলায় বলল, কালকে থেকে তোমার এক প্রকার যুদ্ধ শুরু হবে। আই হোপ তুমি আমাকে নিরাশ করবে না। সবার সামনে আমি বলেছি তোমাকে আমার যজ্ঞ করে গড়ে তুলব। এখন এটা আমার দায়িত্ব। আর তোমাকেও সর্বাত্মক চেষ্টা করতে হবে, যেন কেউ তোমার যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার সুযোগ না পায়। আমি যদি তোমাকে আমার নিয়মে চালাই এই কদিন, তাহলে কি তোমার সমস্যা আছে? আয়ানা নিম্ন স্বরে বলল, না। আদৃশ বলল, ভেবে বলো পড়ে, কিন্তু চেঞ্জ করতে পারবে না। তখন আমি যা বলবো তাই করতে হবে। আয়ানা এবার একটু চিন্তায় পড়ে গেল। মনে মনে ভাবল, উনি আমার জন্য যা করবে, আমার ভালোর জন্যই করবে। এতটুকু বিশ্বাস আছে আমার উনার উপর। আয়ানা এবার গলায় কিছুটা জোর দিয়ে বলল, আপনি আমাকে যেভাবে যা করতে বলবেন, আমি সেভাবেই করব। আমার কোনো সমস্যা নেই। আদৃশের গম্ভীর মুখে হালকা হাসির ছটা দেখা গেল এবার। সে আয়ানার কপালে একটা টোকা মেরে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হতে। আর আয়ানা হা করে তাকিয়ে রইল আদৃশের যাওয়ার পানে। এই লোকের কখন কি হয় সে বুঝে না। ঘুমের মাঝে কেউ টান দিয়ে বসিয়ে দেয়ায় ভীষণ বিরক্ত হল আয়ানা। কোনো মতে চোখ টেনে খুলতেই ঘুম উড়ে গেল তার। কারণ আদৃশ তাকে টেনে উঠিয়েছে আর এখনো তার হাত ধরে আছে।
আদৃশ আয়ানার নিভু নিভু চোখ দেখে গালে হালকা চাপড় দিয়ে বলল, আজান হয়ে গেছে, নামাজ পড়ে নাও। আমিও মসজিদ থেকে নামাজ পড়ে আসছি। আয়ানা এবার খেয়াল করে দেখল আদৃশের গায়ে একটা শুভ্র রঙের পাঞ্জাবি। চেহারায় পবিত্র একটা ভাব বিদ্যমান। তাকে দেখতে নিষ্পাপ, পবিত্র লাগছে। আয়ানার কেন যেন আদৃশের দিকে তাকিয়ে থাকতে ভীষণ ভালো লাগছে। সে চেয়েও নিজের চোখ ফেরাতে পারছে না। আয়ানাকে একদৃষ্টিতে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে অস্বস্তি হতে লাগল আদৃশের। সে আয়ানার হাত হালকা ঝাঁকি দিল। হাত ঝাঁকি দেয়ায় হুঁশ ফিরল আয়ানার। ভীষণ লজ্জা পেল সে। এতক্ষণ আদৃশের দিকে বেহায়ার মতো তাকিয়েছিল সে। আদৃশ কি ভাবল তাকে নিয়ে চিন্তা করে লজ্জায় মাথা নিচু করল আয়ানা। আদৃশ বুঝল আয়ানা লজ্জা পাচ্ছে। তাই সে আয়ানাকে উদ্দেশ্য করে বলল, উঠে নামাজ পড়ে নাও, আমি আসি। আয়ানা মাথা নাড়াল। আদৃশ আর এক সেকেন্ড দাঁড়াল না। রুম থেকে বেরিয়ে গেল। আয়ানা বিছানা থেকে উঠে চলে গেল অজু করতে। তার আগে থেকেই সকাল সকাল উঠার অভ্যাস আছে, তবে 2-3 দিন ধরে অনেক বেশি ক্লান্ত থাকার কারণে ঘুম ভাঙেনি তার। অজু করে নামাজ পড়ে বেকনিতে চলে আসলো আয়ানা। একটা শীতল হাওয়া ছুঁয়ে গেল তার দেহ, মন। ভোরের প্রকৃতি তার খুব প্রিয়, তেমনি রাতের আকাশও। তার রুম ছাদের সাথে থাকায় তার একটা সুবিধা ছিল। ভোরের প্রকৃতি আর রাতের আকাশ উপভোগ করতে পারত সে। বিশেষ করে রাতে আধার ভরা আকাশের দিকে কত কত সময় যে সে তাকিয়ে থেকেছে তার হিসাব নেই। তার সকল মন খারাপের সঙ্গী এই আকাশ। নিজের চিন্তা ভাবনার মাঝে আয়ানার চোখ গেল নিচের দিকে। আদৃশ আসছে নামাজ শেষ করে। আদৃশকে আসতে দেখে রুমে চলে আসলো আয়ানা। আদৃশ রুমে প্রবেশ করে আয়ানাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলল, তুমি বই খাতা বের করে বসো, আমি আসছি। আয়ানা আদৃশের কথা মতো বই খাতা নিয়ে বসল। বইয়ের পাতা উল্টে পাল্টে দেখতে লাগল। আদৃশ একটা টি শার্ট আর ট্রাউজার পরে রুম থেকে বেরিয়ে গেল। আয়ানা এক পলক আদৃশের যাওয়ার দিকে দেখে আবার বই দেখায় মন দিল। টেবিলের উপর ধোয়া ওঠা কফির মগ রাখতেই অবাক হল আয়ানা। একবার কফির মগের দিকে আর একবার আদৃশের দিকে তাকাতে লাগল সে। 2 মগ কফি নিয়ে এসেছে আদৃশ। সে টেবিলের আরেক পাশে চেয়ার টেনে বসল। আয়ানাকে এভাবে তাকাতে দেখে চোখ ছোট ছোট করে বলল, কি? আয়ানা হকচকিয়ে গেল। নজর সরিয়ে নিম্ন স্বরে বলল, আপনি বানিয়েছেন? আদৃশ গম্ভীর কণ্ঠে বলল, হ্যাঁ, আর কে বানাবে? খালা নামাজ পড়ে ঘুমিয়েছেন, আবার আরও 1-1.5 ঘন্টা পর উঠবেন। আর এই সামান্য কাজ আমিই যখন পারি, তাহলে অন্য কাউকে দিয়ে কেন করাবো? আদৃশের চিন্তাধারায় মুগ্ধ হল আয়ানা। মনে মনে ভাবল, লোকটা এত ভালো কেন? এত ভালো কিছুই কি লেখা ছিল আমার কপালে? স্বামীর হাতের কোনো কিছু খাওয়ার সৌভাগ্য কতজনেরই বা হয়? আদৃশ আয়ানাকে অন্যমনস্ক দেখে বলল, কি হলো, আবার কি চিন্তা করছো? কফি খাও, ঠান্ডা হয়ে যাবে না হলে। আয়ানা কফির মগ তুলে নিয়ে একটা চুমুক দিল। বেশ মজা হয়েছে কফিটা। আদৃশ ও কফি খেতে খেতে আয়ানার বইয়ে কিছু দাগাদাগি করতে লাগল। প্রায় 1.5 ঘন্টা পড়ানোর পর উঠল আদৃশ। আয়ানাকে অনেকগুলো পড়াও দিয়েছে সে। আয়ানাও সন্তুষ্ট আদৃশের পড়ানোতে।
আয়ানা আদৃশের কাছে পড়ে বুঝল আদৃশ খুব ভালো বুঝাতে পারে। খুব সুন্দর করে তাকে বুঝিয়েছে। আদৃশ আয়ানাকে উদ্দেশ্য করে বলল, যা যা পড়া দিয়েছি রাতের মধ্যে কমপ্লিট করে রাখবে। কোচিং থেকে যা পড়া দিবে তাও পড়ে রাখবে। তুমি যেহেতু পিছিয়ে আছো তাই ডাবল পড়তে হবে। জানি কষ্ট হবে, তবুও স্বপ্ন পূরণ করতে হলে এছাড়া কোনো উপায় নেই। আর যা যা বুঝতে সমস্যা হবে সেগুলো মার্ক করে রাখবে। আমি রাতে এসে বুঝিয়ে দিব। ঠিক আছে? আয়ানা মৃদু স্বরে বলল। হুম। আদৃশ বলল, গুড। এবার যাও, রেডি হয়ে আসো। নাস্তা করে এরপর কোচিংয়ে যাব আমরা। তোমাকে কোচিংয়ে পৌঁছে দিয়ে আমি মেডিকেলে চলে যাব। অলরেডি 5 দিন ছুটি করে ফেলেছি। আর করা ঠিক হবে না। আর শোনো, তোমাকে কোচিংয়ে আমি নিয়ে যাব, আর ছুটির সময় নিচে ড্রাইভার আঙ্কেল থাকবে। আম্মুকে বলে দিব সময় মতো গাড়ি পাঠিয়ে দিতে। সময় পেলে আমি নিয়ে আসব। তোমার ফোন কোথায়? এতক্ষণ আদৃশের কথা মনোযোগ সহকারে শুনছিল আয়ানা। কিন্তু ফোনের কথা জানতে চাওয়ায় মন খারাপ হয়ে গেল তার। তার তো কোনো ফোন নেই। আদৃশ আয়ানার হঠাৎ মন খারাপ হতে দেখে কিছু একটা ধারণা করল। বলল, ফোন নেই? আয়ানা মাথা নাড়াল। আদৃশ আয়ানাকে সহজ করার জন্য বলল, আচ্ছা, সমস্যা নেই। কোচিংয়ে কোনো সমস্যা হলে ওখানে স্টুডেন্টদের জন্য ফোন আছে, সেখান থেকে বাসার কাউকে কল দিও। কারোর ফোন নাম্বার সাথে রেখো, কেমন? আয়ানা মৃদু মাথা নাড়িয়ে আচ্ছা বলল। আয়ানা রেডি হয়ে নিচে নেমে দেখল আদৃশ ডাইনিং টেবিলে বসে ফোনে কিছু একটা করছে। আহিল ওর সাথে আছে। সে কিছুক্ষণ পর পর ভাইকে গুথা দিয়ে কিছু একটা বলছে। আহিলের বাবা মনোযোগ সহকারে পত্রিকা দেখছেন। আয়ানা সবাইকে একবার দেখে নিয়ে রান্নাঘরে চলে গেল। রান্নাঘরে এসে দেখল অনু আর মীরা মিলে সব রান্না শেষ করে ফেলেছে। এখন সব বাটিতে বের করছে। এটা দেখে খারাপ লাগলো আয়ানার। মীরার মতো সেও তো এই বাড়ির বউ। তারও তো দায়িত্ব আছে। সে কিছু কাজ এগিয়ে দিল তো তার শাশুড়ি আম্মুকে আর কষ্ট করা লাগত না। অনুর নজর দরজার দিকে যেতেই দেখল আয়ানা মুখটাকে ছোট করে নিচের দিকে তাকিয়ে আছে। অনু আয়ানার সামনে গিয়ে মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে আমার ছোট্ট মেয়েটার? এভাবে মুখ গোমরা করে আছে কেন? আয়ানা চোখ তুলে তাকাতেই অনু বেগম দেখলেন আয়ানার চোখে পানি টলমল করছে। সে অস্থির হয়ে আয়ানার গালে হাত রেখে বললেন, কি হয়েছে আম্মা? কাঁদছ কেন? আদৃশ নাকি তোমাকে এতক্ষণ পড়িয়েছে? ও কি বকা দিয়েছে তোমাকে? দিল, বলো এখনই ওর 13টা বাজাবো। আয়ানার চোখ দিয়ে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। সে মাথা ঝাঁকিয়ে আটকানো গলায় বলল, না, উনি কিছু বলেনি। অনু বেগম আদুরে গলায় বললেন, তাহলে কি হয়েছে আম্মুকে বলবে না? আয়ানা বলল, তোমরা দুজন মিলে এত কাজ করেছ, আর আমি তোমাদের কোনো হেল্প করতে পারলাম না। আমারও তো দায়িত্ব আছে। এই বাড়িতে বউ হয়ে এসেছি। কিন্তু আয়ানা বেগম অনুর গালে আস্তে একটা থাপ্পড় মেরে বললেন, শোনো এই মেয়ের কথা। কালকে কি বলেছিলাম মনে নেই? নিজের সম্পূর্ণ মনোযোগ পড়াশোনাতে দাও। ঘর সামলানো, এসব কাজের জন্য এখনো অনেক সময় পড়ে আছে।
আর আমরা কই এত কাজ করেছি। আমরা সবসময় মিলে কাজ করি, এতে কাজ সহজ হয়ে যায়। প্রীতি আহিলের মা, ও তো আমাদের সাথে ছিল। সে একটু দরকারে বাইরে গিয়েছে। আর মিনা আপা আজ একটু অসুস্থ, তাই তাকে রেস্ট নিতে বলেছি, না হলে সেও আমাদের কাজে হেল্প করে। আয়ানা বারংবার মুগ্ধ হয় অনুর কথায়। এই মুগ্ধতা যেন শেষ হওয়ার নয়। প্রতিবার অনুর প্রতিটা কথায় তার জন্য সম্মান বেড়ে যায় আয়ানার মনে। তার আফসোস হয়, সব মেয়েরা কেন এমন শ্বশুর বাড়ি পায় না? কেন সবার চিন্তা ভাবনা তার সামনে দাঁড়ানো মানুষটার মতো সুন্দর হয় না? মীরা এগিয়ে এসে আয়ানার মাথায় একটা গাঁটটা মেরে বলে, এত চিন্তা ভাবনা করতে হবে না, পড়াশোনায় মন দেন, না হলে পরে আদৃশ ভাইয়া ধরে কেলাবে আপনাকে। যা গিয়ে টেবিলে বসো। আয়ানার ঠোঁটে এক চিলতে হাসি ফুটে ওঠে। মীরা তার সাথে খুব কমই কথা বলত। তার উপর বিয়ের দিনের ঘটনার পর আয়ানা ভেবেছিল মীরা হয়তো তার উপর খুব রেগে আছে। কিন্তু আজ এভাবে কথা বলায় মহা খুশি হয় সে। নিজের আবেগ ধরে রাখতে না পেরে একবার মীরাকে আরেকবার অনুকে জড়িয়ে ধরে দৌড়ে চলে যায় রান্নাঘর থেকে। আয়ানার কাণ্ডে হেসে ফেলে অনু আর মীরা। চলবে,